পার্ট 1। আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলছি যেটা একটি সত্য জেল পালানোর ঘটনার উপর বানানো হয়েছে। মুভিটিতে এমন একটি চালাক এবং বুদ্ধিমান অপরাধীকে দেখানো হয়েছে যে সমুদ্রের মাঝে অবস্থিত একটি জেল থেকে সকল পুলিশের চোখ ফাঁকি দিয়ে সহজেই পালিয়ে যায়। এই কারণেই সেই অপরাধী ইতিহাসে বিখ্যাত হয়ে ওঠে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মরিস নামের এক খুবই চালাক চোরকে দেখি, যাকে ব্যাংক ডাকাতির কেসে পুলিশ ধরেছে এবং তাকে আজীবনের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ জেল আলকাত্রাজে পাঠানো হয়েছে। আলকাত্রাজ এমন এক জেল যা সমুদ্রের মাঝখানে এক ছোট্ট আইল্যান্ডে তৈরি করা হয়েছিল। মানে যদি কোনো বন্দি জেল ভেঙে বেরিয়েও আসে তবু সে পালাতে পারবে না, কারণ সামনে তার পথের বাধা হয়েছিল এক অসীম সমুদ্র। এই কারণেই এই জেলকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল বলা হতো। এখানে শুধু বিশ্বের কুখ্যাত অপরাধীকেই রাখা হতো, কিন্তু খুব শীঘ্রই এই জেলের বিখ্যাত নাম এবং খ্যাতি মাটিতে মিশে যাবে, কারণ এখন এই জেলে প্রবেশ করছে ফ্রাঙ্ক মরিস, এক চালাক চোর যে আগেও বহুবার জেল ভেঙে পালিয়েছে। তবে এবার মরিস একটু ঘাবড়ে যায়, কারণ এই জেলটা ছিল ভীষণ নিরাপদ, কিন্তু মরিসের কোনোভাবেই এখানে সারা জীবন কাটানোর ইচ্ছা ছিল না। সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে চাইছিল। জেলে ঢোকার সাথে সাথেই মরিস পালানোর পরিকল্পনা করতে শুরু করে। প্রথমে তাকে মাথা থেকে পা পর্যন্ত চেক করে, তারপর তার সেলে বন্দি করা হয়। একজন গার্ড এসে তাকে বলে, ওয়েলকাম টু আলকাত্রাজ, এখান থেকে তুমি পালাতে পারবে না। এরপর থেকেই আসল কাহিনী শুরু। কিছুক্ষণ পর হঠাৎ একটি ঘন্টা বাজার সাথে সাথেই জেলখানার সব সেলের গেট খুলে যায়। অফিসাররা বন্দীদের বাইরে রাখেন। এই জেলের ডিসিপ্লিন ছিল অত্যন্ত কঠোর। বন্দীদের প্রতিদিন জেলখানা পরিষ্কার করার মতো প্রত্যেকটি সময় সেলে ফেরার নিয়ম মানতে হতো। এবং সকলকে একই ধরনের ইউনিফর্ম পরতে হতো। সকলেই একই ধরনের ইউনিফর্ম পরে লাইনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খেতে আসে। মরিসের টেবিলে লিটমাস নামের এক বন্দী বসেছিল। মরিস তাকে বলে, আমাকে তো কাটা চামচ দেওয়া হয়নি, এখন আমি নুডলস খাবো কিভাবে? লিটমাস তাকে বলে, আরে এটা তোর বাড়ি নয়, যা পেয়েছিস চুপচাপ খেয়ে নে, নইলে গার্ডেরা মারধর শুরু করবে। এই সময় উলফ নামের এক কারাগারের খতরনাক কয়েদি মরিসকে বিরক্ত করতে থাকে। উলফের উপর সবাই বিরক্ত ছিল, কারণ সে জেলের ভিতর নিজের মতো করে দাদাগিরি চালাতো, আর তার বিরুদ্ধে ধর্ষণের অসংখ্য মামলা ছিল। এই কারাগারে তাদের মতোই অনেক ভয়ানক কয়েদিদের রাখা হয়েছিল। এখানে লিটমাস মরিসের কাছ থেকে একটু খাবার চায়, কিন্তু মরিস তাকে নিজের প্লেট দিয়ে দেয়। তখন মরিস টেবিলের নিচে দিয়ে দেখে যে লিটমাস আসলে খাবারটা খাচ্ছে না, বরং সে তার একটি পোষ্য ইঁদুরকে খাওয়াচ্ছে। রাত হয়ে যায়। এক গার্ড মরিসকে নিয়ে যায় ওয়ার্ডেনের কাছে। ওয়ার্ডেন তাকে বলে, আমি জানি তুমি খুবই বুদ্ধিমান আর চালাক, কিন্তু তোমার চালাকি এখানে কাজ করবে না। তোমার মতো আরো অনেক চালাক অপরাধী এখানে এসেছে, কিন্তু কেউই এখান থেকে পালাতে পারেনি। এখানে বন্দীদের জন্য কঠোর নিয়ম আছে। 2 মাসে একবার কয়েদিদের প্রিয়জনেরা তাদের সাথে দেখা করতে পারে, সেটাও যদি আমার মুড ভালো থাকে। এই জেলের ওয়ার্ডের খুবই কঠোর একজন মানুষ ছিলেন, যিনি সামান্য ভুলেও কঠিন শাস্তি দিতেন। তিনি মরিসকে সরাসরি জানিয়ে দেন এখান থেকে পালানোর চিন্তাও যেন সে না করে, নইলে তার টুকরো টুকরো করে এই সমুদ্রের শার্ক মাছদের খাইয়ে দেওয়া হবে। মরিস এইসব শুনে শুধু এতটুকুই উত্তর দেয়, না স্যার, আপনি থাকতে কেউ পালাতে স্বপ্ন দেখতে পারে? কিন্তু আসলেই প্রথম দিন থেকেই মরিস পালানোর পরিকল্পনা শুরু করে দিয়েছিল। সেই সময় ওয়ার্ডেনের টেবিল থেকে সুযোগ বুঝে সে একটি ছোট্ট নেল কাটার চুরি করে। সেটা ছোট হলেও মরিস জানতো আলকাত্রাজের মতো জেল থেকে পালাতে এটি একদিন বড় কাজে লাগবে। ছেলে ফেরার পর সে নেল কাটারটি বাইবেলের মধ্যে লুকিয়ে রাখে। পরের দিন বাথরুমে আবার উলফ নামের ওই কয়েদি তাকে বিরক্ত করে, কিন্তু এবার মরিস তাকে ছাড়েনি। সে উলফকে ধরে প্রচণ্ড মারধর করে। এরপর থেকেই মরিসকে জেলখানার বাকি সকল কয়েদিরা ভয় পেতে শুরু করে। কিছুদিন পর মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয়। সেখানে তার সঙ্গে পরিচয় হয় ইংলিশ নামের এক কয়েদির। ইংলিশ ছিল জেলের সিনিয়র একজন কয়েদি,
যাকে 2টি খুনের কারণে আজীবন সাজা দেওয়া হয়েছিল। সে জেলের প্রত্যেকটি কোণা ভালোভাবেই চিনত। সকালে মরিস আর উলফের লড়াইয়ের খবরও তার জানা ছিল। সে মরিসকে আজকের কাজ হিসেবে কিছু বই দেয়, যা তাকে সবার সেলে পৌঁছে দিতে হতো। কাজ শেষে সে জেলখানার খোলা একটি গ্রাউন্ডে যায়। সেখানে মরিচের পরিচয় হয় ডগ নামের এক আর্টিস্টের সঙ্গে। ডগ শান্ত এবং খুবই ভালো একজন মানুষ ছিল। বহু বছর ধরে সে এখানে বন্দী। তার নেশা ছিল ছবি আঁকা। ডগ তাকে বলে, আলকাতরাজের মতো জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমার ছবি আঁকার নেশাটি আমাকে এখনো পর্যন্ত ঠিক রেখেছে। মরিস দেখে সে রাতে নিজের ছবি আঁকছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি ছবিতে ফুল আঁকলে কেন? তোমার শার্টে তো কোনো কিছুই নেই। ডগ উত্তর দেয়, এটাই আমার মনের খুশি, যা শুধু ছবিতেই আছে, মনের মধ্যে নেই। এরপর মরিস সেখানেই ইংলিশকে বলে। সে তার কাছে যেতে গেলে প্রথমে ইংলিশ লোকেরা তাকে বাধা দেয়, তবে ইংলিশ ইশারায় তাকে ছেড়ে দিতে বলে। মরিস সরাসরি তার কথার ইংলিশকে জানিয়ে দেয়, এখান থেকে পালাতে কি তাকে সাহায্য করবে? ইংলিশ তার কথা শুনে হেসে দেয়, এটা শুধু একটা জেল নয়, এটা আমাদের কবর বলতে পারো। এখান থেকে বেরোতে হলে আগে আমাদের মরতে হবে। ধরো তুমি এই বড় বড় দেয়ালগুলিকে পার করে গেলে এবং গার্ডদের এড়িয়ে জেল থেকে বেরিয়েও গেলে, কিন্তু শেষে তোমাকে এই বিশাল সমুদ্র থামিয়ে দেবে। জলে রয়েছে হিংস্র শার্ক। তাই সময় নষ্ট করো না, নিজের সাজা কাটাও। কমসে কম তুমি জীবিত তো থাকবে। কিন্তু মরিস নিজের সিদ্ধান্তে অটল ছিল। যেভাবেই হোক সে এই জেল থেকে পালাবেই। ওই রাতেই এক অফিসার তাকে জানায় যে কাল থেকে তাকে কার্পেটিংয়ের কাজ করতে হবে। সেখানে প্রতি ঘন্টায় 50 সেন্ট করে টাকা দেওয়া হবে তাকে। মরিস তৎক্ষণাৎ রাজি হয়, কারণ সে জানত ওখান থেকে সে এমন কোনো জিনিস পেতে পারে যা তাকে জেল থেকে পালাতে সাহায্য করতে পারে। পরদিন মরিস লিটমাসকে জিজ্ঞাসা করে, এখান থেকে পালানোর কি কোনো উপায় আছে? লিটমাস হেসে বলে, প্রতিটি সেলে একটা করে এয়ার ব্যান্ড আছে, যেখান দিয়ে ছাদ পর্যন্ত পৌঁছানো সম্ভব। তখনই ডগ মরিসকে বলে, উলফ তার দিকেই আসছে। উলফ ছুরি দিয়ে মরিসের উপর আক্রমণ করে। মরিস কুটটি খুলে হাতে পেঁচিয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু তখন এক গার্ড তাদেরকে থামালে। উলফ গার্ডকে ছুরি মারে। এতে ওয়াচ টাওয়ারের উপর থেকে একটি গার্ড গুলি চালায়, যার ফলে তারা থেমে যায়। মরিস তখন প্রথম দেখে যে ওয়াচ টাওয়ারে একটি গার্ড আছে। গার্ডেরা মরিস আর উলফকে ধরে নিয়ে ডি ব্লকে নিয়ে যায়, যেটা একটি অন্ধকার সেল। সেখানে কয়েকদিনের উপর ভয়ানক টর্চার করা হতো। সেই ডি ব্লকে কোনো কয়েদিরাই যেতে চাইতো না। যাওয়ার আগে উলফ তাকে ধমক দিয়ে বলে যে তার হাতেই তাকে মরতে হবে। সেই রাতেই মরিসের উপর খুবই টর্চার করা হয় এবং 2 সপ্তাহ সেই সেলে বন্দি রাখার পর মরিসকে সাধারণ সেলে আনা হয়। ফিরে এসে সে লিটমাসের পোষা ইঁদুর দিয়ে পাঠানো একটি নোট পায়, যাতে লেখা ছিল, ওয়েলকাম ব্যাক মরিস। কিছুদিন পর তার সেলের পাশেই চার্লি নামের এক নতুন কয়েদি আসে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মরিস তার সাথে তার বাকি বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। এদিকে একদিন ওয়ার্ডেন হঠাৎ প্রতিটি সেল পরীক্ষা শুরু করে দেয়। তিনি ডগের সেলে গিয়ে তার আঁকা ছবিগুলো দেখে, যেগুলোর মধ্যে তার নিজের ছবিও ছিল। ওয়ার্ডেন সেটি দেখে খুবই খুশি হলে পরের দিন সব ছবি তার সেল থেকে ফেলে দেওয়ার আদেশ দেওয়া হয় এবং এই পদক্ষেপে ডগ ভিতরে ভিতরে অনেকটাই ভেঙে পড়ে, কারণ এটাই তার একমাত্র বেঁচে থাকার কারণ ছিল। মরিস তাকে বোঝানোর চেষ্টা করে সেগুলো শুধুমাত্র তার পেন্টিং ছিল, সে আরও পেন্টিং বানাতে পারবে, এতে মন খারাপ করার কিছুই নেই। কিন্তু ডগের মন পুরোপুরি ভেঙে গেল। পরের দিন কার্পেটিংয়ের কাজে যাওয়ার আগে মরিস একটি গার্ডকে ডগের উপর নজর রাখতে বলে, যাতে সে নিজের কোনো ক্ষতি না করে দেয়। তবে গার্ড তার নিজের কাজ করতে বলে এবং এই কথার খুব একটা গুরুত্ব দেয় না, যার ফলে কাজের সময় ডগ মরিসের পকেটে কিছু গোপন জিনিস ঢুকিয়ে দিয়ে তারপর হঠাৎ এক কুড়াল দিয়ে নিজের 3টি আঙ্গুল কেটে ফেলে।
এবং চিৎকার করে বলে যে আঙ্গুলে আমি ছবি আঁকতে পারবো না, সে আঙ্গুল কোনো দরকার নেই। গার্ডেরা তাকে সেখান থেকে নিয়ে যায়। মরিস লক্ষ্য করে যে ডগ তার কোটের পকেটে সেই ফুলটি ঢুকিয়ে দিয়েছে যেটা সে ছবিতে এঁকেছিল। হয়তো সে বলতে চাইছিল তার আনন্দ, তার খুশি সবকিছুই কেড়ে নেওয়া হয়েছে। মরিস খুবই রেগে আঙ্গুলটিকে একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে গার্ডকে দিয়ে বলে, এটা ওয়ার্ডেনকে দিয়ে দাও, সে ডগের অবস্থা দেখে হয়তো খুশি হবে। পরদিন মরিস তার ছেলে বসেছিল, সে দেখে একটি তেলাপোকা এয়ারভেন্টে ঢুকছে। সে আইডিয়া করতে পারে হয়তো এখান থেকে বেরোনোর একটা রাস্তা হতে পারে। তখন ইংলিশ এসে তাকে জানায় ডগ মারা গেছে। সে আসলে নিজের আঙ্গুলগুলো কেটেছিল, এই কারণেই তার ছবি আঁকার অনুমতি কেড়ে নেওয়া হয়েছিল। এটা শুনে মরিস খুবই রেগে যায়। পরের দিন ডাইনিং হলে ওয়ার্ডেন মরিসকে জিজ্ঞেস করে সে ডগকে কেন এত সাপোর্ট করেছে। মরিস তার কথা এড়িয়ে যায়, কোনোরকম উত্তর দেয় না। সেখানেই তার পরিচয় হয় দুই ভাইয়ের সাথে, জন ও ক্লারেন্স। আসলে আগে তারা মরিসেং গ্যাংয়ের ছিল এবং এর আগে অন্য একটি জেলে বন্দী ছিল। এখন তারা তিনজনই একসাথে পালানোর প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে চার্লির স্ত্রী তার সাথে দেখা করতে আসে এবং তাকে জানায় তার মা মারাত্মক অসুস্থ আর কিছু মাসেই জীবিত থাকবে। এটা শুনে সে খুবই দুঃখিত ছিল, তাই চার্লিও এখান থেকে বেরোতে চায়। সে মরিসকে জানায় যদি সে এখান থেকে পালানোর কোনো পরিকল্পনা করে তাহলে তাকেও যেন তার টিমে যুক্ত করে নেয়। পরদিন ডাইনিং টেবিলে মরিস, জন, ক্লারেন্স এবং চার্লি এখান থেকে পালানোর মিটিং করতে শুরু করে। মরিস জানায় প্রতিটি সেলের এয়ারভেন্ট উপরের ছাদ পর্যন্ত পৌঁছায়, আর যেহেতু জেলখানাটি সমুদ্রের নোনা জলের মাঝে অবস্থিত, যার কারণে দেয়ালগুলো অনেকটাই কমজোর হয়ে গেছে। যার কাছে জেলারের ওই নেল কাটারটি আছে, সেটি দিয়ে আস্তে আস্তে সে দেয়ালের খোদাই করা শুরু করে দিয়েছে। এইভাবেই একটি ছোট্ট টানেল বানিয়ে যদি সে কোনোভাবে ছাদ পর্যন্ত পৌঁছে যায় তাহলে এখান থেকে পালানোর একটি প্ল্যান বানিয়ে ফেলতে পারবে। জন জিজ্ঞাসা করে রাতে যদি গার্ডেরা দেখে তুমি ছেলে নেই, তখন ক্লারেন্স জানায় এই জেলখানায় তার পরিচিত একটি নাপিত আছে যে কিনা সবার চুল কেটে থাকে। তার কাছ থেকে নকল চুল নিয়ে তারা একটি ডামি বানাবে যেটাকে খাটে শুয়ে রাখলে গার্ডেরা বুঝবে তারা ঘুমাচ্ছে। কিন্তু একটি সমস্যা থেকেই যায়, সমুদ্র কিভাবে পার হবে। মরিস বলে, জন তুমি তো ক্লোজিং ডিপার্টমেন্টে কাজ করো, সেখানে অফিসারদের জন্য রেইনকোট থাকে, সেগুলো চুরি করে আনো, আমরা ওগুলো দিয়ে রাবারের নৌকা আর লাইফ জ্যাকেট বানাবো যা দিয়ে সমুদ্র পার হবে। চার্লি বলে, আমাকেও একটা কাজ দাও। মরিস তাকে বলে, যখন আমি ভেন্টিলেশন দেয়ালের ভাঙ্গা কাজ শুরু করব তখন তুমি পাহারা দেবে যাতে কেউ দেখে না ফেলে। মরিসের পরিকল্পনা সবার বেশ ভালোই লাগে। সেই রাত থেকেই তারা কাজ শুরু করে।